দুর্জয়, লিয়াকতের বিষয়ে পরে কি করলা? চার্জশিটটা যে তৈরি করতে বলছিলাম, চার্জশিট কি তৈরি হয়েছে নাকি? হ্যাঁ স্যার, চার্জশিট রেডি আছে। আপনি যেভাবে চার্জশিট রেডি করতে বলছিলেন সেভাবে রেডি করা হয়েছে। আচ্ছা ঠিক আছে দুর্জয়, আজকে বিকেলের ভিতরেই লিয়াকতকে চালান করে দেওয়া হইব। আর লিয়াকতের বিষয়ে তদারকি করতে থানায় কেউ আইছিল নাকি? হ্যাঁ স্যার, লিয়াকতের বিষয়ে তদারকি করার জন্য স্বয়ং মোল্লা জেলে আইছিল। আর মোল্লা তো রীতিমতো আমারে সে হুমকি দামকি দিয়া গেছে লিয়াকতকে ছাড়ি নাই বইলা। আমিও বইলা দিছি যে আপনি যা পারেন কইরা নিয়েন, আদালতে চালান দেওয়া হইব, সেইখান থেকে ছাড়াই নিয়েন। একেবারে তুমি সঠিক কাজটাই করছো। ওর কপাল ভালো যে আমি থাকা অবস্থায় থানায় আসে নাই, তাহলে তো ওরে সহ বইরা দিতাম। এই সমস্ত ফালতু নেতার কোনো মূল্যায়ন আছে নাকি এখন? তা ওই যে তোমারে হুমকি দেয়া গেল, এই বিষয়ে তুমি শামসুর কাছে কিছু জানাও নাই? হ স্যার, এই ব্যাপারে শামসু স্যারের সাথে কথা হয়েছে আমার। উনি বিষয়টা সম্পূর্ণ দেখতে চাইছে। শোনো দুর্জয়, যত তাড়াতাড়ি সম্ভব লিয়াকতের ফাইলটা রেডি করে ফেলাও। আজকে বিকেলেই ওরে কিন্তু চালান দিয়ে দিমু। আচ্ছা স্যার ঠিক আছে, যত দ্রুত সম্ভব আমি ফাইলগুলো রেডি করে ফেলতেছি। কেমনি কি আপনি দেখি একাই চলে আসলেন থানার থেকে? লিয়াকতের বিষয়টা কি হইল তাইলে? লিয়াকতকে কি থানা থেকে পুলিশ ছাড়লো না নাকি আঙ্কেল? না না, লিয়াকতকে পুলিশ কোনোভাবেই ছাড়বে না। আজকে নাকি আদালতে চালান করে দিব, আদালত থেকে ছাড়াই নিয়ে আসতে হইব পরে। শীর্ষ সন্ত্রাসী ডেন্ডি শাকিল সরাসরি লিয়াকতের বিষয়ে জবানবন্দি দিছে, তাই পুলিশ এই মামলায় লিয়াকতকে সরাসরি আসামি কইরা আদালতে আজকেই চালান করে দিব। লোক দিয়া বাসার থেকে তুলে নিয়ে যায় এখন নাটক করতেছে, তাই না? কি আর করবা লিয়াকত বলো, ক্ষমতা ওদের হাতে, ওরা তো এখন যা ইচ্ছা তাই কইরা যাইব। তবে আমি যদি তদারকি না করতাম তাহলে তো লিয়াকতকে শামসু গুমি করে ফেলাইতো। সভাপতির চাপে পড়া লিয়াকতকে বের করে দিতে বাধ্য হয়েছে। তা তোমাদেরও দোষ আছে। এরকম একজন শীর্ষ সন্ত্রাসীকে কেউ ওপেনে জায়গা দেয় নাকি? লিয়াকতকে আমি অনেকবার বলছিলাম যে ডেন্ডি শাকিলকে এইভাবে ওপেনে তুই জায়গা দিস না, কিন্তু আমার কথা মূল্যায়ন করে নাই। আমি জানতাম শামসুর পিছনে লাগতে গেলে এরকম একটা ঘটনা ঘটতেই পারে, সেই জন্যই আমি লিয়াকতকে আগের থেকেই সাবধান করছিলাম। তা যাই হোক আঙ্কেল, এখন ওইগুলো কথা বইয়া কোনো লাভ নাই। লিয়াকতকে কিভাবে আদালত থেকে ছাড়ানো যায় সেই ব্যবস্থা করেন। তা তো অবশ্যই, দেখি কি করা যায়। আজকে বিকেলে নাকি চালান করবে আদালতে। নরেশ উকিলের সাথে এই বিষয়টা নিয়ে বসতে হইব। নরেশ উকিলের সাথে বিষয়টা নিয়ে বসি আগে, তারপর দেখি লিয়াকতকে জামিনে কিভাবে মুক্তি করে আনা যায়। আর শোনো ইরফান, এ কয়েকটা দিন তুমিও একটু সাবধানে থাইকো। বলা তো যায় না শামসু কখন কার উপর আক্রমণ করে বসে। তার মানে কি আঙ্কেল, আমরা কি দিনের পর দিন শামসুর ভয়ে ঘরের ভিতরে লুকিয়ে থাকবো নাকি? এইভাবে আর কতদিন চলবে? ঘরের ভিতরেও তো আমরা নিরাপদ না। যেভাবে শামসু বাসা থেকে তুলে নিয়ে যাইতেছে, এর কি কোনো প্রতিরোধ গড়ে তুলব না নাকি আমরা? প্রতিরোধ তো অবশ্যই গড়ে তুলব, কিন্তু সেই জন্য আমাদের বুদ্ধি দিয়ে খেলতে হইব। মাথা গরম কইরা কিছু করা যাইব না। মাথা গরম কইরা কিছু করতে গেলেই এতে বিপরীত হইয়া যাইব। তাই যে কোনো কাজ করতে হইলে আগে আমাদের প্ল্যান করে তারপর শামসুর বিরুদ্ধে লাগতে হইব। শামসুর সাথে শক্তি দিয়ে কখনোই পেরে ওঠা সম্ভব না। শামসুর সাথে আমাদের বুদ্ধি দিয়ে খেলতে হইব। বুঝতে পারলা ইরফান? আপনারা এইদিকে প্ল্যান সাজাইতে থাকেন আর ওইদিকে শামসু ওর কাজ
কইরা ফালাইক। এক এক কইরা দেখবেন সবাইকে যখন তুইলা নিয়ে যাইব না, তখন আপনাদের মাথা ঠিক হইব। তাছাড়া আপনারা কোনো কিছুই করতে পারবেন না শামসুরে। থাকেন আঙ্কেল, চলে গেলাম আমি। আসসালামু আলাইকুম। কি হয়েছে মাহবুব সাহেব, হঠাৎ করে আপনি যে দপ্তরে আসলেন? কোনো সমস্যা হয়েছে নাকি? হয় ইকবাল ভাই, একটা সমস্যা হয়েছে। হঠাৎ করে কিছুক্ষণ আগে স্বরাষ্ট্রমন্ত্রী সেলিম ফোন কইরা বলতেছে আমার সাথে নাকি কোপা শামসু তার দপ্তরে দেখা করতে চায়। আমার সাথে নাকি বিশেষ আলোচনা করার আছে। আমার তো মনে হইতেছে ব্যবসায়ীদের এই বিষয়টা নিয়েই শামসু আমার সাথে আলোচনা করবে। তা কি করব এখন? শামসুর দপ্তরে যাইব নাকি? কেন বিষয়টা আবার শামসু দেখবে কেন? এই ব্যবসায়ীদের বিষয়টা না প্রেসিডেন্ট নিজে হ্যান্ডেল করতে চাইছিল, হঠাৎ করে আবার শামসু এইখানে নাক গলাইতে যাইতেছে কেন? শামসু কি ইদানিং সব বিষয়ে বেশি বুঝতেছে নাকি? তাই তো মনে হইতেছে শামসু এখন সব বিষয়ে কেমন যেন আগের চাইতেও বেশি গুরুত্ব দিতেছে। এর মানে বুঝতে পারতেছেন, জনতা পার্টির সমস্ত নিয়ন্ত্রণ কিন্তু শামসু নিয়ে যাইতে চাইতেছে। প্রেসিডেন্ট যদি বিষয়টা দেখতো, তাহলে ওনাকে উল্টাপাল্টা বুঝিয়ে আমাদের পক্ষে রাজি করানো যাইতো। কিন্তু শামসু যদি বিষয়টা দেখে, তাহলে তো কোনোভাবেই আমাদের দাবি দেওয়াগুলো মেনে নেবে না শামসু। ও বুঝতে পারছি, শামসুর নাগাল অচিরেই টাইনা ধরতে হইব। তা না হলে তোমার আমার কারোই অস্তিত্ব থাকবে না জনতা পার্টিতে। শামসু অনেক বড় একটা প্ল্যান নিয়ে তারপর জনতা পার্টিতে ঢুকছে। সেইগুলো এখন ধাপে ধাপে বাস্তবায়ন করতেছে। শোনেন মাহবুব সাহেব, আপনি শামসুর কাছে যান, তবে কয়েকটা কথা মনে রাখবেন। আমি যেইভাবে ব্যবসায়ীদেরকে যা যা দাবি তুলে ধরতে বলছি, ঠিক সেইভাবেই যেন ওনারা কথা বলে। কোনোভাবেই শামসুর কোনো প্রস্তাবে কেউ রাজি হবেন না। না না, ব্যবসায়ীরা তো সব আমাদের পক্ষে আছে। আমি ওদেরকে যেভাবে যা করতে বলছি, ওরা ঠিক সেইভাবেই তা করতেছে। বন্দরে এখন কোনো মালই কেউ খালাস করে নিতেছে না। শামসুর কোনো প্রস্তাব আমরা মেনে নিব না। আপনি এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। আমি ব্যবসায়ীদের মগজ অলরেডি ধুলাই করে রেখেছি। কেউ শামসুর প্রস্তাবে কখনোই রাজি হবে না। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে শামসুর সাথে বৈঠকটা শেষ করেন। আবারও বলতেছি, শামসুর কোনো প্রস্তাবে কিন্তু আপনারা রাজি হবেন না। প্রয়োজনে সকল ব্যবসায়ীদেরকে নিয়ে আমি প্রেসিডেন্টের সাথে বসবো। তারপরও শামসুর কোনো প্রস্তাবে আপনারা রাজি হবেন না। এখন আপনি তাহলে যান শামসুর দপ্তরে। আমি দেখি মোল্লা ভাইকে সঙ্গে নিয়ে প্রেসিডেন্টের সাথে একটা বৈঠক করার আছে। ওইখানে গিয়াই এই বিষয়ে আমি আলোচনা তুলবনি। কিরে ডন, কলেজ মাঠে কি পরিমাণ লোকজনের জামায়াত হয়েছে রে! আর বললেন না তোতা ভাই, কলেজ মাঠ একেবারে কানায় কানায় লোকজন দিয়া বইরা গেছে। আমাদের চাহিদার চাইতেও বেশি লোকজন হয়েছে তোতা ভাই। এত লোকজন যে হইব সেটা আমাদের ধারণাই ছিল না। অনেক লোক হয়েছে। তা আপনারা কখন মঞ্চে উঠবেন? মাস্টার চাচা হাবিব ভাই কেউ তো এখন পর্যন্ত আইসা পৌঁছাইল না রে। না রে, মাস্টার জনসভায় আজকে যোগ দিব না আমাদের সাথে। একটু আগেই ফোনে ওনার সাথে কথা হইল, আর হাবিব ভাই রাস্তায় আছে। হাবিব ভাই আসলেই প্রোগ্রামের কাজ শুরু করে দিব। যেহেতু লোকজন বেশি হয়েছে, তোরা কিন্তু ভলেন্টিয়ারের দায়িত্ব খুব ভালো করে পালন করিস। এইখানে যেন কোনো রকমের কোনো
গ্যাঞ্জাম না তৈরি হয়। লক্ষ্য রাখবি, শফিকের লোকজন কিন্তু এইখানে আইসা আলগা একটা গ্যাঞ্জাম সৃষ্টি করে দিতে পারে। না না তোতা ভাই, আপনি এই ব্যাপারে কোনো টেনশন করেন না। এইটি আইসা গ্যাঞ্জাম করে এমন সাহস কারও এখন পর্যন্ত হইয়া সারে নাই। আমরা সকলেই এই জায়গায় একটি বাসি। গোল্লা মিজান সহ সবাই বাইরে খুব কঠোরভাবে পাহারা দিতেছে। কেউ এইখানে আইসা বিন্দু পরিমাণ গ্যাঞ্জাম করতে পারবো না, এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। টন চল বাইরে যাই। ওই দেখ হাবিব ভাইয়ের নামে পোলায় প্রাণ মিছিল দিতেছে। হাবিব ভাই মনে হয় এতক্ষণে চলে আইছে। কি হলো হাবিব ভাই, এখনো দিকে আপনি কমা গাড়িতেই বসে আছেন, নামেন। কিরে তোতা, স্কুল মাঠে দেখি লোকজন ভালোই জমায়েত হয়েছে রে। হঠাৎ করে এত লোক কিভাবে আসলো? আমি তো ভাবছি হয়তোবা রোজার দিন অল্প কিছু লোকজন হইতে পারে, তা পুরো মাঠ দেখি কানায় কানায় ভইরা গেছে রে। তোর জনপ্রিয়তা তো মোটেও কম নাই, যেটা ধারণা করছিলাম তার চাইতেও দ্বিগুণ জনপ্রিয়তা তোর। কি যে বলেন না হাবিব ভাই, এইগুলো কি শুধু আমার জন্য হয়েছে নাকি? এই সব কিছু সম্ভব হয়েছে তো আপনি মাস্টার আর শামসু ভাইয়ের কারণে। তাছাড়া আমার কি এত জনপ্রিয়তা আছে নাকি বগুড়াতে? আপনাদের জন্যই তো এত লোকজন হয়েছে এইখানে। আমিও লোকজন দেখা অবাক হয়ে গেছে হাবিব ভাই। এত লোকজন হওয়ার কোনোভাবেই কথা ছিল না। তোতা, তুই কোনো রকমের টেনশন করিস না নির্বাচন নিয়া। মাস্টার আমরা তো আছি তোর পিছনে। যেভাবে হোক তোর এইবার বগুড়ার সাথে ঠিকা নির্বাচিত কইরাই ছাড়মু। শফিক যতই ক্রিমিনালি বুদ্ধি করুক না কেন, কোনোভাবেই আমাদের সামনে শফিক কিন্তু টিকতে পারবো না। কথাটা তুই মনে রাখিস তোতা। সম্মানের মালিক হচ্ছে আল্লাহ হাবিব ভাই। আপনারা যদি আমার জন্য যেইভাবে কাজ করে যাচ্ছেন এইভাবে যদি কাজ করে যান তাহলে আমার জয় নিশ্চিত। এইখানে কেউ আমাকে আটকাতে পারবে না, এটা আমি খুব ভালো করে জানি। ওই শফিক বেঈমান যতই বেঈমানি করুক, আপনারা যদি নিঃস্বার্থভাবে কাজ করে যান অবশ্যই বগুড়ার এই 7 আসন আমি জনতা পার্টিকে উপহার দিতে পারবো। শোন তোতা, শফিকের ভাবভঙ্গি কিন্তু মোটেও সুবিধাজনক মনে হইতেছে না। ওর লোকজন শুধু এইখানে ওইখানে কানা গোসা কইরা যাইতেছে। কখন যে এলাকার ভিতরে শফিক একটা গ্যাঞ্জাম সৃষ্টি করে দেয় সেইটা কিন্তু বলা যায় না। শফিক বগুড়াতে ঢুকলেই দেখবি একটা না একটা ঝামেলা বাঁচতে পারে। তাই তুই ছেলে পেলেদেরকে সব সময় অ্যালার্ট থাকতে বলবি, যাতে করে কোনো রকমের কেউ ঝামেলা করতে চাইলে সাথে সাথে সেটা বরদাস্ত করা যায়। আসতে দেন না কেন শফিকরা আমার সাথে গ্যাঞ্জাম বাজাইতে। ওর উপর আমার এমনিতেই রাগ উইটা আছে। যদি এই সময় আইসা আমার সাথে কোনো রকমের গ্যাঞ্জাম তৈরি করতে চায় তাহলে এক বিন্দুও ছাড় দিব না ওরে। যাটাই একেবারে বগুড়া থেকে বিদায় করব। এমনিতেই যে পরিমাণের রাগ উইটা আছে ওর উপর, সব রাগ ওর উপর জারমু এবার যদি ওই কোনো রকমের গ্যাঞ্জাম করতে আসে। গোল্লা মিজান, ডন আর জাহাঙ্গীরে সবসময় এলাকার ভিতরে নজর রাখতে বলবি। কারো ভিতরে যদি কোনো রকমের 2 নাম্বারি ধান্দা থাকে তারে যেন সাথে সাথে ওরা ধইরা ফালায়। শফিক কিন্তু এলাকার ভিতরে সবটা উঠবাট পার ঢুকাইতেছে একের পর এক।
একটা ঝামেলা সৃষ্টি করার জন্য। তাই শফিকরে সেই সুযোগ দেওয়ার আগেই আমাদেরকে শক্ত হইতে হইব। শফিক যাতে আমাদের সাথে কোনো রকমের গ্যাঞ্জাম করার বিন্দু পরিমাণ সুযোগ না পায়। না না, সেই সুযোগ তো শফিককে কোনোভাবেই দিব না আমরা। শফিক যতই গ্যাঞ্জাম করার চেষ্টা করুক না কেন, আমাদের সাথে শফিক কখনোই গ্যাঞ্জাম কইরা টিকতে পারবো না। চলেন হাবিব ভাই, প্রোগ্রামটা তাড়াতাড়ি শেষ করে দিয়া চইলা যাই। আরো 2-3 জায়গায় প্রোগ্রাম করতে হইব। রোজার দিন ইফতারের আগেই প্রোগ্রামগুলো আমাদের শেষ করে দিতে হইব। হততা, তুই ঠিকই বলছস। এইখানে বেশি সময় দেরি করা যাইব না। অন্য অন্য জায়গায়ও প্রোগ্রাম শেষ করতে হইব। তাড়াতাড়ি প্রোগ্রামটা শেষ করে দিয়া চইলা যাই। কি ব্যাপার চাচা, আপনি দেখি বাসায় বসে আছেন? তা গাবতুলি যে তোতা ভাইয়ের আজকে প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে তাহলে গেলেন না আপনি? না রে টেরা, এইদিকে আমার কাজ আছে, তাই আমি গেলাম না প্রোগ্রামে। প্রোগ্রামটা আমি তোতা আর হাবিব ভাইয়ের উপরই দায়িত্ব ছাইড়া দিছি। ওরাই প্রোগ্রামটা শেষ করে আসুক। পরে সামনে আরও অনেক সময় আছে, ওই প্রোগ্রামগুলোতে আমি অ্যাটেন্ড করব। আপাতত ওরাই শেষ করুক প্রোগ্রাম। গোল্লা মিজান ওরা মনে হয় গাবতুলির প্রোগ্রামে আছে, তাই না চাচা? হটেরা, ওদেরকে আমি আগে পাঠাই দিছি। ওরা না থাকলে তো ওই জায়গার নিয়ম শৃঙ্খলা ঠিক রাখতে পারবো না। তাই ওদেরকে সকাল সকালই পাঠাই দিছি গাবতুলির প্রোগ্রামে। ওরা যাক। চাচা, কালকে রাতে শুনলাম সেহরি খাওয়া নিয়ে নাকি ঝামেলা হয়েছিল। আর বলিস না রে, কি যে একটা ঝামেলার ভিতরে পড়ছিলাম রাতে। গোল্লা আর মিজানকে দিয়া তো কোনো কাজই হয় না। তাই আমি অতি তাড়াতাড়ি গোল্লারে বলছি ময়ূরীর যাইয়া নিয়ে আসার জন্য। আপাতত রোজার মাসটা ও না থাকলে কোনোভাবেই কোনো কিছু করা সম্ভব হইব না আমাদের। হ্যাঁ, ঠিকই বলছেন আপনি, সমস্যা নাই। আজকে গোল্লা মিটিং শেষ করিয়া আসুক ওইখান থেকে। আসার সাথে সাথেই ওরে পাঠাই দিবনি ময়ূরীরে নিয়ে আসার জন্য। তা চাচা, আপনি কি এখন কোনো জায়গায় বের হইবেন নাকি? হটেরা, বের হইতে চাইতেছি। আমার একটু ডিসির সাথে বসা লাগছিল যে। তোর কি কোনো কাজ আছে নাকি? কাজ না থাকলে চল তুইও যাই, দুইজনে মিলাই ডিসির সাথে আলোচনা করে আসি গা। না চাচা, এখন আপাতত কোনো কাজ নাই। মিজান যেহেতু নাই, গোল্লাও নাই, তাহলে চলেন। আপনার একা একা যাইতে হইব না, আমিও যাইতেছি আপনার সাথে। কিরে পিন্টু, আসার পরে থেকে কি এলাকার ভিতরে কোনো ঘুরান গেরান দিছিলি নাকি? না বাসায় কাপটি মাইরা বসে আসছ এতক্ষণ যাবত? না চাচা, ওই রকম ভাবে ঘুরি নেই এলাকার ভিতরে। শুধু আয়নালের দোকানে যায়া চা কফি খাইয়া আসলাম। আর 2-4 জনের সাথে দেখা সাক্ষাৎ হয়েছিল, তো ওদের সাথেই আলোচনা করলাম। তা কথাবার্তা বইলা কি বুঝতে পারলি রে? এলাকায় আমার জনপ্রিয়তার কি আছে নাকি? নির্বাচনে কি পাশ করতে পারবো রে পিন্টু? কি মনে হয় তোর? কি যে কন্যা চাচা, পাশ করতে পারবেন না মানে? আমরা কি তাহলে এমনি এমনি এলাকার ভিতরে ঢুকলাম নাকি? আপনারে যেভাবে হোক পাশ করাইয়া তারপর এলাকা ছাড়মু। অনেক দিন পর এলাকায় ঢুকছি, আপনারে পাশ না করাইয়া এলাকা থেকে কোনোভাবেই বের হইতেছি না চাচা। এই পিন্টুর যে কি ক্ষমতা, সেটা এবার এই বগুড়াবাসীকে জানিয়ে দেব। এতদিন যাবত তো
ডাকাতেই ক্যাডারি করলাম। এখন এলাকায় নিজের অস্তিত্ব জানান দেওয়ার সময় আইছে চাচা। তা চাচা, তোতা তো এতদিন আপনার সাথেই রাজনীতি করতো বইলা জানছিলাম আমি। আপনার সাথে তো তোতার ভালো সম্পর্ক ছিল, তাই এরকম আপনাদের ভিতরে কাটাকাটি শুরু হইল কিভাবে? আপনি আর তোতা এখন দুইজনের বিরুদ্ধে নির্বাচন করতেছেন, এইটা তো হওয়ার কথা ছিল না চাচা। তা কেমনে কি এমন হয়ে গেল কেন আপনাদের সম্পর্কটা? আর বলিস না রে পিন্টু, তোতা তো একজন জাত হারামি। আমার সাথে বেইমানি করছে, ওই তলে তলে শামসুর সাথে হাত মিলাইয়া আমার নেওয়া নবীনেশনটা তোতা বাগায় নিছে। সমস্যা নাই, তোতার এই বেইমানির সাজা অবশ্যই তোতাকে পেতে হইব। আমার সাথে তোতা অনেক বড় একটা গাদ্দারি করছে, যারে হাতে ধইরা রাজনীতি শিখাইলাম সেই তোতা এখন আমার বিরুদ্ধে নির্বাচন করতেছে। এতদিন আমার সাথে উপরে উপরে থাইকা শিখে শামসুর সাথে হাত মিলাইয়া নবীনেশনটা বাগাই নিছে। শোন পিন্টু, তোর এলাকায় কিন্তু নিয়ে আইছি আমার আধিপত্য বিস্তার করার জন্য। তোতা শামসু গ্রুপের সাপোর্ট নিয়া আমার নামে এলাকার ভিতরে বিভিন্ন রকমের আলতু ফালতু কথা ছড়ায় বেড়াইতেছে। আমার দল ভারী করার জন্যই কিন্তু তোদেরকে আমি এলাকার ভিতরে ঢুকাইছি। নির্বাচনের যে কয়দিন বাকি আছে সেই কয়দিন এলাকার ভিতরে দাপটে চলাফেরা করবি, তোদের সামনে যেন কেউ আইসা কোনো কথা বলতে না পারে। আপনি শুধু একবার অর্ডার দেন চাচা, দেখেন এই সমস্ত তোতা মোতার কোনো গুণার বেলি থাকবো না আমার কাছে। পাশা বরাবর পোষ একটা মাইয়া দেই, দেখবেন সব কিছু ঠিক হইয়া যাইব। ওর কত বড় সাহস আপনার সাথে গাদ্দারি করে! আগেই না, সময় আসুক তারপর তোরে আমি বইলা দিব কখন কার সাথে গ্যাঞ্জাম করতে হইব। তোরা সব সময় এলাকার ভিতরে অ্যালার্ট থাকবি। মনে রাখবি, আমি কিন্তু এখন কাউকে কোনো কিছু গুইনা চলাফেরা করি না। মাস্টার আসুক, শামসু আসুক, কারো কিন্তু কোনো বেল্লাই আমার কাছে। স্বতন্ত্র থেকে নির্বাচন করতেছি মানে ওরা সবাই আমার প্রতিপক্ষ। তোরা সব সময় অ্যালার্ট থাকবি। যখন আমি নির্দেশ দিব সাথে সাথে গ্যাঞ্জাম শুরু করে দিবি। বিশেষ করে পিন্টু ভাই, এই ডন আরো বেশি বাড়ছে তোতা নবীনেশন পাওয়ার পর থেকে। ওর সামনে তো যায়া কথা বলাই যায় না ওর পাওয়ারের কারণে। আরও পৌর কমিটির সভাপতি হয়েছে, তো এখন শুধু আকাশে উঠতেছে। কয়েকদিন আগে তো আয়নালের দোকানের সামনে আমারে একা পাইয়া আমার গায়ে পর্যন্ত হাত তুলছে। এই শালার বিঘাটা যেভাবে হোক থামাইতে হইব পিন্টু ভাই। কি বলো বাটুল ভাই, তোমার গায়ে ডন হাত তুলছে অথচ তোমরা ডনরে কোনো কিছুই বলো নাই? এইটা কোনো কথা হইল নাকি? ওই ডন তো দুদিনে চ্যাংরা হইয়া তোমার মতো এইরকম একজন সাবেক চেয়ারম্যানের গায়ে হাত তুলে মানে? শুধু আমার গায়ে হাত তোলা না, ওই স্বয়ং শফিক চাচার সাথেও খারাপ ব্যবহার করে গেছে। শুধু চাচা আমারে কোনো কিছু করতে বলতেছে না দেখাই আমি এখন পর্যন্ত চুপ আছি। তবে তুমি এখন চলে আইছ, এখন আর কাউকে কোনো রকমের গোনার সময় দিব না। যে সামনে আইসা কথা বলবো ওরই বেজাল আছে। এ সমস্যা নাই বাটুল ভাই, এখন আমি এলাকায় ঢুকছি না, এখন দেখবনি কে আইসা তোমাদের সাথে কথা বলে। কাউকে গোনার সময় দিবা না এখন। যে সামনে আইসা দাঁড়াইব ধাপ ধুপ তারই মাই শুরু করে দিবা। কি হয় না হয় সেটা আমি দেখা নিবনি।
কেরে রিয়াদ, এলাকার পরিস্থিতি কি? কিছুই তো আমারে জানাইলি না তোরা। তোদেরকে এলাকার দায়িত্ব দিয়ে থুয়ে গেলাম, তোরা থাকা সত্ত্বে ডনরা কিভাবে আমার নামে বিক্ষোভ মিছিল বের করতে পারে রে? চাচা, আমরা তো পরিস্থিতি কোনো কিছু বুঝে ওঠার আগেই ওরা অনেক বড় একটা মিছিল বের করছিল আপনার নামে। আমরা অবশ্য লোকজন নিয়ে প্রতিহত করার চেষ্টা করতেছিলাম, কিন্তু ওদের ওই মিছিলের কারণে সেইখানে যাওয়াটা সম্ভব হয় নাই। তার ভিতরে আপনিও তো এলাকায় নাই। যদি আপনি এলাকায় থাকতেন তাহলে আমাদের আলাদা একটা সাহস থাকতো। শোন রিয়াদ, তুই এখন উত্তরপাড়া আর দক্ষিণপাড়া ক্লাবের সভাপতি, সেক্রেটারি, ওদেরকে বিকেলে আমার সাথে বসতে বলবি। আর তোদের ম্যাচের যত চ্যাংরা প্যাংরা আছে ওদেরকে নিয়ে নির্বাচনী প্রচারণায় নাইমা পর। কালকে থেকেই পুরা দমে নির্বাচনী প্রচারণা শুরু করবি। আচ্ছা চাচা, ঠিক আছে। আমি আমাদের ম্যাচের চ্যাংরা প্যাংরাদেরকে আগেই বইলা রাখছি, ওরা সকলেই রাজি আছে আপনার নির্বাচন করার জন্য। সমস্যা নাই, কালকে থেকে আমরা মাঠে নাইমা পড়বনি। আরে বাটুল, তুই তাহলে গাড়িটা বের কর, ডিসির সাথে কথা বলতে যাইতে হইব। দেখি এই ডিসির মক্কর কেমন, নির্বাচন কি সুষ্ঠু করতে পারবো কিনা। যদি আবার শামসুর কথা শুই না শামসুর পক্ষে কাজ করে, তার আগে ওর সাথে আলোচনা করে আসতে হইব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি বের হয়ে আসেন, গাড়ি তো রেডি আছে। দেখলা তো শামসু, ব্যবসায়ী সমিতির সভাপতির কথাবার্তার সাইজ কেমন? আমি 100% শিওর যে এই লোকের ভিতরেই সমস্যা আছে। ওরা প্ল্যান করেই আমাদেরকে বিপদে ফেলার জন্যই এই বুদ্ধিটা করছে। সবই বুঝতে পারছি সেলিম ভাই। এই ঘটনার সাথে কারা কারা জড়িত আছে সেটা আমার খুব ভালো কইরাই জানা আছে। এক এক কইরা সব কয়টারই দেখবেন সরকারের রাজস্ব ফাঁকি দিয়া দিনের পর দিন এরা রমরমা ব্যবসা করে যাইব, সেটা তো কখনোই হইব না। আর এটা বন্ধ করছি, আর এখন সকলের দৌড়ধাপ শুরু হয়ে গেছে। এই ঘটনার সাথে অনেকেই জড়িত আছে। যে যে জড়িত থাক সবাই খুঁজে বের করে নিয়ে আসবো এক এক কইরা। তা লিয়াকতের বিষয়টা কি করলা শামসু? লিয়াকতকে কি ছাইরা দিবা নাকি আদালতে ওরে চালান করে দিবা? কি বলেন এই সমস্ত উল্টা পাল্টা আলাপ? ওরে ছাইরা দিমু মানে ওরে কি ছাইরা দেওয়ার জন্য ধরে নিয়ে আইছি নাকি? সম্রাটে বইলা দিছি আজকে ওরে আদালতে চালান করে দিতে। আদালত বুঝবে ওর কি হয়। কত বড় সাহস, ডেন্ডি শাকিলের সাথে মিলে আমারে হত্যার প্ল্যান করে। এর সাজা ওরে না দেওয়া পর্যন্ত ওরে ছাড়তেছি না। তাই এখন কি করবা? সভাপতির কার্যালয়ে যাইবা না বাসার দিকে যাইতে চাইতেছ? না না সেলিম ভাই, এখন আর কার্যালয়ে যাইব না, এখন সরাসরি বাসায় যাইব। বিকেলে আপনি চলে আইসেন। হে ইকবাল, তুমিও বসো। কি ব্যাপার ইকবাল, হঠাৎ কি মনে কইরা দপ্তরে চলে আসলা? লিডার, শামসুর কোনো বিষয় তো আপনার চোখে পড়ে না। এইদিকে শামসু যে ব্যবসায়ীদের সাথে বৈঠক করার জন্য ব্যবসায়ী সভাপতিকে ডেকে পাঠিয়েছে, সেই বিষয়ে কি আপনি কোনো কিছু জানেন নাকি? বিষয়টা না আপনি সমাধান করতে চাইলেন, তাহলে এখানে শামসু কিভাবে নাক গলায়? এখন যদি ব্যবসায়ীদের সাথে উল্টাপাল্টা কথাবার্তা বলে পরিস্থিতিটা আরো খারাপ করে দেয়, তাহলে কি হইব বুঝতে পারতেছেন? দেশের অর্থনীতি এমনিতেই নড়বড়, এর ভিতরে যদি ব্যবসা বাণিজ্যটাও বন্ধ হয়ে যায় তাহলে দেশ চালাবো কিভাবে আমরা? বলো কি ইকবাল? আমি তো শামসুরে নিষেধ করছি ব্যবসায়ীদের সাথে
আলোচনা করার জন্য আমি বিষয়টা দেখতে চাইছিলাম। সময় পাইতেছি না দেখা বসতেছি না। শামসু আবার আলগা মাপদুরি করে কি কারণে ব্যবসায়ীদের সাথে আলোচনা করতে চাইছে। আচ্ছা, বিষয়টা আমি দেখতেছি ইকবাল। আমি তো মনে করেছি আপনি হয়তোবা শামসুকে এই বিষয়ে আলোচনা করার জন্য দায়িত্ব দিছেন। এখন তো দেখতেছি আপনি কিছুই জানেন না। লিডার, শামসুর কর্মকাণ্ডের দিকে একটু নজর দেন। শামসু যে দিনের পর দিন জনতা পার্টিতে নিজের প্রভাব বিস্তার করে যাচ্ছে, সেটা কি আপনি বুঝতে পারতেছেন না? এইভাবে চলতে থাকলে কিন্তু এক সময় শামসু এসে আপনার চেয়ার ধরেও টান দিয়ে বসবে। এত সোজা না ইকবাল, এই চেয়ারের ভার অনেক। শামসু যদি এই চেয়ার ধরে টান দিতে চায়, দেখবা শামসুরই অস্তিত্ব থাকবে না। এইগুলো নিয়ে তোমাদের এত টেনশন করার দরকার নেই। কে কি করতেছে সব আমার খুব ভালো করেই জানা আছে, তাই বিষয়গুলো আমি দেখতেছি। তোমাদের এটা নিয়ে নাক গলাতে হইব না।